স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। জিডিপি প্রবৃদ্ধি পৌঁছালো 7-এর ঘরে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2015-16 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 7.05%। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,466। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। আজ আমরা আলোচনা করব জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শামসুল আলম। জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তবে তার আগে আমরা দেখে নেব একটি প্রতিবেদন। ও জ্বালানি খাতের উন্নয়নেও নেওয়া হয় বড় আকারের এডিপি। তবে বাস্তবায়নের হার সন্তোষজনক না হওয়ায় অর্থ বছরের মাঝামাঝিতেই প্রবৃদ্ধি 7% হবে না বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ। কিন্তু পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসেবে প্রবৃদ্ধি পৌঁছেছে 7-এর ঘরে। কৃষিতে না বাড়লেও শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধির কারণেই সার্বিক জিডিপি বেড়েছে বলছে সংস্থাটি। বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা না থাকাও এর কারণ বলছেন পরিকল্পনা মন্ত্রী। জিডিপিতে প্রবৃদ্ধিতে 6 ভাগে আমরা শৃঙ্খলবদ্ধ হয়েছি। আমরা আজকে সেই শৃঙ্খল মুক্ত হলাম। আমাদের মাথাপিছু আয় ছিল আগে $1,316, আজকে থেকে আমাদের মাথাপিছু আয় $1,466। জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর বিবেচনায় নিলে এর আগে শুধু একবারই প্রবৃদ্ধি পৌঁছেছিল 7-এ, সেটি 2006-07 অর্থ বছরে। টানা 5 বছর জিডিপি 6-এর ঘরে আটকে থাকার পর এবারই প্রথম 7% পৌঁছল। 7 কি 6.5 সেটা অত বেশি গুরুত্বপূর্ণ না সংখ্যা নিয়ে বিতর্কটা, কারণ বর্তমানে বিশ্বের যে অবস্থা সেখানে ইভেন 6% গ্রোথ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে হয়তো পৃথিবীর 10টি সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং নেশনের মধ্যে আপনি থাকবেন। আগামী বছরগুলোতে অধিক কর্মসংস্থান তৈরিতে একে টেকসই করা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রতিবেদনে আজকে দেখলাম আমরা জিডিপি প্রবৃদ্ধি 7.05 দীর্ঘদিন পর আমরা 6-এর বৃত্ত থেকে বেরিয়ে 7-এ পৌঁছাতে পারলাম দীর্ঘদিন পরে। কিভাবে সম্ভব হলো এটি? কিভাবে সম্ভব হলো? গত বছর যেটা হয়েছে 6.55। জি জি। আইএমএফ এর প্রক্ষেপণ ছিল এই বছর হবে 6.8%। জি 6.8। আমাদের প্রাক্কলন হচ্ছে এটা হবে 7.05। জি। তো আইএমএফ সঙ্গে বড় কোনো পার্থক্য নয়, কিন্তু 6.8 আর 7 খুব কাছাকাছি ফিগার। কিন্তু যাই হোক, তো এটা সম্ভব এই কারণেই যে আপনি জানেন যে আমাদের কৃষিখাত গত বছর তুলনায় ভালো করেছে। গত বছর প্রবৃদ্ধির হার ছিল 2.6%। এই বছর প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে 3.16%। আচ্ছা। তো আমাদের সেবা খাতে প্রবৃদ্ধির হার ভালো, শিল্প খাতে কিছুটা পিছিয়ে। তো সব মিলিয়ে আমাদের কৃষি উৎপাদন ব্যাপক হয়েছে। আমাদের রপ্তানি 9% বাড়ছে এবছর। গত বছর প্রায় 6% মতো বেড়েছিল। জি। এবছর আমদানিও বাড়ছে। এই বছর আপনার বর্ধিত বেতনের কারণে বড় রকমের এটা অনেকেই বলছে ভোগ ব্যয় দেশে বেড়েছে এবং এটা এই পহেলা বৈশাখে 12,000 কোটি টাকা ব্যয় হবে ভোক্তাদের। তো সব মিলিয়ে এই যে উজ্জীবিত কার্যক্রম এবং রাজনৈতিক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এই বছর ঘটে, দৈব দুর্যোগ যেগুলো প্রাকৃতিক সেটাও ঘটেনি। কাজে 7% কিন্তু খুবই কাম্য এবং সম্ভব। এটি আমরা ব্যক্তিগতভাবে আগেই বলেছি এবছর প্রথম 7% পৌঁছবে সামগ্রিক বিবেচনায়। কাজে এটি অনেকে বলছে যে মূলত প্রবৃদ্ধি হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে, এবং যে এটা হচ্ছে টেকসই হয়তো হবে না। মূলত না, সমুদয় জিডিপির আমাদের বেতন কত অংশ, তবে আমাদের যে ব্যয় এটা উৎসাহিত করেছে সামগ্রিক চাহিদা বৃদ্ধির জন্য, সেটা ঠিক আছে। তার মধ্যে আমি বললাম কৃষিখাত কিন্তু ভালো করেছে, বৈচিত্র্যায়ন হয়েছে, আমাদের যথেষ্ট শাকসবজি এবার বৃদ্ধি হয়েছে, আমাদের ধান উৎপাদন বেড়েছে, গম বেড়েছে, ভুট্টা বেড়েছে গত বছরের তুলনায়। এটা ভালো হওয়া তো প্রবৃদ্ধিতে এটা হিসেব নেওয়া হয়। তো সেটা হয়েছে আমাদের এক্সপোর্ট বাড়া মানে আমাদের কিন্তু আয় বেড়েছে গত বছরের তুলনায়। তো ইম্পোর্ট গত বছরের তুলনায় কিন্তু এবার বেড়েছে। তো এগুলো সাধারণত প্রভাব বিস্তার করে আপনার প্রবৃদ্ধি অর্জনে। তো এই প্রবৃদ্ধি অর্জনটা খুব কাঙ্ক্ষিত এবং খুব অসম্ভব কিছু। এবং আপনি মনে করছেন যে এটা এই প্রবৃদ্ধি টেকসই হবে?
এই প্রবৃদ্ধিটা প্রাক্কলিত, মানে এটা চূড়ান্ত হবে আগামী 8-9 মাস পর, আগামী এপ্রিলে গিয়ে চূড়ান্তটা জানা যাবে। আচ্ছা, যেমন এবছর 6.55 আমরা বলেছি, যেটা গত বছর 14-15, সেটার এরকম প্রাক্কন ছিল 6.5, সেটা হয়েছে 6.55। এবার প্রাক্কলন হচ্ছে 7.02, এটা হতে পারে 7.5ও, যদি ভালো এইভাবে চলতে থাকে, যেন আবহাওয়াগত বিপর্যয় না ঘটে, রাজনৈতিক বড় রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে। আচ্ছা, আচ্ছা। কাজে এই প্রবৃদ্ধি খুবই কাম্য প্রবৃদ্ধি ছিল, এটা বিতর্কের কিছু নেই, এটা অসম্ভব মোটেই নয়। যারা প্রকৃত অর্থনীতির সঙ্গে যারা জড়িত, যারা বুঝছেন, হ্যাঁ, কিন্তু তারা স্বীকার করবে। আবার এটাও বলছেন, আমি যদি কোট করি সাবেক অর্থ উপদেষ্টা মির্জা মির্জা ইসলাম সাহেব, উনি বলছেন যে আমি কোট করি একটা পত্রিকা যেটা এসছে, সেটা হচ্ছে উনি বলছেন এই প্রাক্কলনের সাথে উনি একমত নন। বিবিএস এর এই হিসাব গ্রহণযোগ্য নয়। ক্রমবর্ধমান মূলধন উৎপাদন অনুপাত পদ্ধতিতে কত বিনিয়োগ করলে কি হারে প্রবৃদ্ধি হবে তা নির্ণয় করা যায়। গত কয়েক বছরের বিনিয়োগের বিপরীতে উৎপাদন প্রবণতা ধরে জিডিপির ঠিক আছে, এটা পরের প্রবৃদ্ধি এবার দিনই প্রথম আলো সাক্ষাৎকার দিয়েছে। এই প্রেক্ষাপটের পরে একটু কথা বিনয়ের সঙ্গে বলি, শ্রদ্ধা নিয়েই বলি, স্যারদের 99%ই অমত করেন সব আমাদের প্রবৃদ্ধির বিষয়ে বা অগ্রগতির বিষয়ে, এবং আরো অনেকেই আছেন, সে অমত করতেই তো পারে। অবশ্যই এটা মনে রাখতে হবে, ব্যবহারিক জগতের প্রকৃত তথ্যাদি না জানলে এবং না থাকলে আয়ত্তে আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে অনেকটাই মত একমত হতেই পারি। তো এটাও মনে রাখতে হবে যে ওনার অমতের পাল্লাটি অনেক বেশি অর্থনৈতিক যে কোনো প্রগতির ক্ষেত্রে আমরা দেখেছি। না, ইনি যে যুক্তি এখানে দেখাচ্ছেন সেই ক্ষেত্রে সেই প্রাক্কলন পদ্ধতি কি ঠিক আছে উনি যেটা বলছেন? না, প্রাক্কলন পদ্ধতি ঠিক নেই। বিবিএস এর একটা প্রতিষ্ঠিত বহু বছরের প্রতিষ্ঠিত পদ্ধতি আছে। এটা শুধু বিবিএস করা তা না, তাদের টেকনিক্যাল কমিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়িত, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকরা জড়িত। টেকনিক্যাল কমিটি বিচার বিশ্লেষণ করে পদ্ধতিটি নিরূপণ করা হয়েছে। এটা কিন্তু হঠাৎ এসে তারা এটা শুরু করেনি, এটা দীর্ঘদিন থেকে তারা কিন্তু এই প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই করে করা হয়। তার মধ্যে সামষ্টিক ফিগারে সব দেশেই কিছু কিছু ভুল হতে পারে, না সেটা তো যোগ বিয়োগে হতে পারে, কিছু ডিসক্রিপেন্সি থাকে 5-10%, সেটা তো হতেই পারে। তবে এটা অনেক বেশি নির্ভরযোগ্য, কারণ এটা পদ্ধতিগতভাবে তথ্যটা আসে। তা না হলে আইএমএফ কি করে বললো 6.8%? তো 6.8 আইএমএফ বলতে পারলে পার্থক্যটা কত? 7, তো 0.2 এর পার্থক্য। কাজে এটা একেবারেই অবাস্তব, একমত না হওয়ার মতো। কিন্তু আমি জানি না, এটা একজন তো হতেই পারে। যে কথাটা প্রায় আসছে, আসলে এটা কতটা টেকসই হবে, কারণ ইনভেস্টমেন্ট যেটা বলা হচ্ছে, ইনভেস্টমেন্ট আমাদের প্রবৃদ্ধির হার উন্নয়নশীল বিশ্বের মধ্যে আমাদের টেকসই আছে। অবশ্যই টেকসই আমরা বলতে হবে, আমরা বলতেই পারি যে আমাদের এভারেজ 6 গত এক দশক ধরে 6% উপরে আছে। এটাই তো প্রমাণ করে যে আমাদের টেকসইত্ব আছে। তা না হলে একবার 5 হতো, একবার 7 হতো, যেটা ভারতে হয়েছে, সেটা আমাদের না। যেটা এখন চীনে হচ্ছে, 13 থেকে নেমে আবার 7-8-এ চলে আসছে। বরং আমাদেরটা অনেক বেশি স্থিতিশীল। আচ্ছা, খাতোয়ারি আপনি যদি বলছেন কোন সেক্টর কন্ট্রিবিউশন, আপনি বলছেন যে কৃষি কথা বলছেন। কৃষি চমৎকার পারফর্ম করেছে এবার, বেশ ভালো। বললাম তো 3.16%, গত বছর 2.6, এখানে বড় একটা উল্লম্ফন হয়েছে। এক্সপোর্টের ক্ষেত্রে বললাম তো 8.9, আমি 9% বললাম যে প্রবৃদ্ধি হয়েছে। এক্সপোর্টের 9% প্রবৃদ্ধি কিন্তু অনেক প্রবৃদ্ধি। আমদানির ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 2 থেকে প্রায় 6% বা 6.5%। স্বাভাবিক কার্যক্রম দেশে চলেছে, আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন। বিপণন প্রক্রিয়া কোনো বাধাগ্রস্ততা হয়নি, পণ্য মানুষ চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি। তো সেক্ষেত্রে এই প্রবৃত্তিটা খুবই কাম্য এবং এটা খুবই স্বাভাবিক, এবং 7.02 নয়, 7.5-এর ঘরেও চলে যেতে পারে যদি এই অবস্থা বহমান থাকে। উৎপাদন, আমাদের যে উৎপাদন ক্ষমতার কথা বলছি, আমরা উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা বলছি, আমরা বলছি ইনভেস্টমেন্টের কথা। কারণ ইনভেস্টমেন্ট সে অর্থে আমরা যদি লাস্ট 1 বছরের কথা চিন্তা করি, সেটা বাড়েনি। সেটা কি একটি নতুন চিন্তার বিষয় হতে পারে কিনা? না, চিন্তার বিষয় হতে পারে। আমি আরেকবারও আপনাকে বলেছি, এখন প্রায় 29% আমাদের জিডিপি, আচ্ছা, আমাদের বিনিয়োগ, জাতীয় বিনিয়োগ, রাইট। আর আমাদের জাতীয় সঞ্চয় হলো 30%। তার মানে আমাদের ব্যবহারযোগ্য সম্পদ আরো রয়ে গেছে, ব্যবহার করতে পারতাম। তো 29%, এটা দশমিকের ঘরে গিয়ে কিছু হেরফের সামান্য বেড়েছে। একটা কথা আপনাকে আমি বলি, জিডিপি 6.5% হারে বাড়লো, জিডিপি বাড়লো এবং বিনিয়োগকে উপরে রেখে ভাগ দিয়ে আমরা 29% পেলাম। কথাটা বুঝেন।
তো নিচেরটা বড় হচ্ছে, উপরেরটা যদি সে সম পরিমাণ বড় না হয় তাহলে এটা 29, 28, 27 হয়ে যেত। কারণ আমার জিডিপি বাড়ছে, আমি ইনভেস্টমেন্টটাকে ভাগ দিচ্ছি জিডিপি দিয়ে, গুণক 100, তো 29 টাকার অর্থ দুটোই বাড়ছে প্রায় সমতালে, অর্থাৎ বিনিয়োগ 6-6.5% হারে বিনিয়োগও বাড়ছে প্রকৃতভাবে। একেবারে বিনিয়োগ স্থিতিশীল আছে এটা কিন্তু ঠিক নয়, আঙ্কিকভাবেই ঠিক নয়, আমি আপনাকে তো বোঝালাম। আচ্ছা। এটা সাধারণ অঙ্ক। আমরা 29% কিভাবে পেয়েছি? মোট বিনিয়োগ ভাগ মোট জিডিপি, তো এটা সমান 29 থাকছে কেন? বড়টা হচ্ছে নিচেরটা, ভাগ যেটা দিচ্ছি, তার মানে উপরটাও ওই পরিমাণই বাড়ছে, তার মানে 6-6% বিনিয়োগ কিন্তু বাড়ছে। এবার বিনিয়োগ বৃদ্ধির হারটা একটু প্রবলতা হবে, গত বছর চেয়ে বেড়েছে, তো এইবার বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে, এবং তার চেয়ে বড় কথা সরকারি বিনিয়োগ কিন্তু বাড়ছে প্রত্যেক বছরই মোটামুটি হারে আমাদের জিডিপির অংশ হিসাবে। কাজে এটা আর আমাদের অব্যবহৃত সম্পদ রয়ে গেছে, ক্যাপাসিটি রয়ে গেছে, এটা পূর্ণ ব্যবহার হয় না। ওই ক্যাপাসিটি পূর্ণ ব্যবহার হলে নতুন বিনিয়োগ না হয়েও প্রবৃদ্ধি হতে পারে, প্রবৃদ্ধিতে সংযোজন হতে পারে। সেটা হতে পারে, কিন্তু আমরা যে ক্যাপাসিটি আছে, ফ্যাক্টরি যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আসলে কাজ হচ্ছে, উৎপাদন হচ্ছে না। অনেক ক্ষেত্রেই পুরোটা উৎপাদন হয় না, অনেক সময় করে না, বা পূর্ণ ক্যাপাসিটি অনেক সময় ব্যবহার করতে পারে, র ম্যাটেরিয়াল হয়তো থাকে না, বা র অন্য ম্যাটেরিয়াল সমস্যা থাকে না, থাকে। হয়তো অনেক সময় আমাদের এনার্জি সাপ্লাইরও সমস্যা হতে পারে। পূর্ণ ব্যবহার গেলে হয়তো নতুন বিনিয়োগ না হয়েও কিন্তু প্রবৃদ্ধি বাড়তে পারে। আরেকটা বাড়তে পারে মানে গুণগত মান বৃদ্ধি পেলে, প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক যদি আমরা দিতে পারি একই বছর, হ্যাঁ, যদি বেড়ে গেল, তো নানানভাবে প্রবৃদ্ধিতে সংযুক্ত হতে পারে। ডক্টর আলম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা যখন প্রবৃদ্ধি নিয়ে কথা বলছি, তখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আগামী বাজেটে প্রবৃদ্ধি সহায়ক কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা? আগামী বাজেটের প্রণয়নের কার্যক্রম চলছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রতিবেদন দেখতে পাচ্ছি আমরা। এটার প্রক্রিয়াকরণ চলছে। আগামী বাজেটে যেটি আমরা প্রক্ষেপণ করব বা করতে চাইব, সেটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার এটি দ্বিতীয় বাজেট। আচ্ছা, তো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিছু দিক নির্দেশনা দেয়া আছে। তো প্রবৃদ্ধি বৃদ্ধি করার ক্ষেত্রে যে কাজগুলো আমরা প্রাধান্য দিয়েছি সপ্তম পঞ্চবার্ষিক, এবং এটি প্রতিফলিত হবে আমরা আশা করি। প্রথম হলো মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধি আমরা বলেছি, এবং আশা করি সরকার সেভাবে সেটা করবেন। কারণ এই মুহূর্তে আমাদের মানব সম্পদ বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যখন অর্থনীতি আমরা একটা মধ্যম আয়ের দেশের পর্যায়ে পৌঁছেছি। মধ্যম আয়ের দেশের যে স্তরেই থাকে আমরা কিন্তু প্রবেশ করেছি সেই স্তরে। সেক্ষেত্রে মানব সম্পদের আরও উৎকর্ষ ছাড়া কেবল প্রযুক্তি অনুপ্রবেশ ঘটিয়ে বা বিনিয়োগ করিয়ে কিন্তু উৎপাদন বা উৎপাদিকা বাড়ানো যাবে না। বাড়ানো যাবে মানে যে হারে বাড়ানোর দরকার সে হারে বাড়বে না। তো এবছর বাজেটে যেটা প্রতিফলিত হবে, প্রথম প্রাধান্য থাকবে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয়, তারপর থাকবে জ্বালানি নিরাপত্তার জন্য ব্যাপক ব্যয়, তারপর থাকবে পরিবহন, সড়ক, জনপথ, রেলপথ, নৌপথ, এগুলোকে আরও উজ্জীবিত করা, আরও সুযোগ বৃদ্ধি করা, এই বিষয়গুলো প্রাধান্য থাকবে আগামী বাজেটে। তাহলে উন্নয়ন বাজেটেও তো বোধহয় এই বিষয়গুলোর প্রতিফলন দেখা যাবে। উন্নয়ন বাজেটে যে বিষয়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটি হলো, আমরা চাইব বড় বড় রকমের প্রকল্প এখন আসুক, যেটাকে আমরা বলি রূপান্তর ঘটাতে সহায়ক হবে। যেমন পদ্মা ব্রিজের কাজ দ্রুততর রাখা এবং এটাকে এগিয়ে নেওয়া প্রাধান্য অবশ্যই থাকবে। তো আমাদের যেগুলো প্রায় সমাপ্তির পথে, এই যে আমরা 4 লেন প্রকল্পগুলো আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ময়মনসিংহ এটা শেষ হয়ে গিয়েছে। তো এই ধরনের বড় বড় প্রজেক্টগুলো সমাপ্তি এবং বড় রকমের, যেমন আমরা
বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হবে। এটি 10টির উদ্বোধনও করেছে মাননীয় প্রায় প্রধানমন্ত্রী। 100টির পরিকল্পনা রয়েছে সরকার। 100টির পরিকল্পনা রয়েছে, তো 100টি তো অনেক নাম্বার। তো প্রথমে এই 10টি দ্রুত সম্পন্নকরণে গুরুত্ব দেওয়া হবে। আমরা প্রাইভেট পার্টনারশিপের আরো বেশি উজ্জীবিত করা যায় কিভাবে, এবং এটার জন্য বিশেষ তহবিল রাখা হবে। আচ্ছা, ম্যাচিং ফান্ড, যেটা পিপিপি প্রজেক্টের জন্য সরকারের, ধরুন সেখানেও 3-3.5 কোটি টাকা হয়তো থোক বরাদ্দ থাকবে পিপিপি। কিন্তু পিপিপি আমরা ম্যাচিং যতদিন থেকে ফান্ড শুনে আসছি কখনোই পিপিপি জনপ্রিয়তা পায়নি, না, জনপ্রিয়তা পায়নি বা অনেক কোম্পানি এখানে আসছে না, আমরা দেখছি আসছে না। না। এগুলোর তো নিজেও বোঝেন, এই ধারণাগুলো কিন্তু তুলনামূলকভাবে নবীন। আমরা তো আগে কখনো শুনিনি যে সরকারি বেসরকারি পার্টনারশিপে হতে পারে। Right. তো এটা আইন কানুন প্রণয়ন, এটার জন্য বিশেষ দক্ষতা সম্পন্ন লোক নিয়ে আসা, প্রাইভেট সেক্টরে আস্থায় নেওয়া সরকারকে, বা প্রাইভেট সেক্টর নিজেও মনোবল শক্তি নেওয়া যে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করব, এই বিষয় তো নতুন ছিল। তারপরেও আবার আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু প্রকল্প সম্পন্ন হয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভার সুন্দর ফাংশন করছে। তো হ্যাঁ, কিন্তু কাজেই- অনেক দীর্ঘ সময় লেগেছে। হ্যাঁ, লেগেছে। আমাদের দেশে দীর্ঘ সময় প্রকল্প বাস্তবায়নের এটা তো একটা সমস্যা আছেই। আচ্ছা, যেভাবেই হোক আর্থসামাজিক ব্যবস্থায় আমাদের এই ব্যবস্থাটা হয়ে আসছে। এখন চেষ্টা করা হচ্ছে যাতে সময় আরো কম লাগে। আমাদের আরো কম লাগা উচিত আসে প্রকল্পের ব্যয় কমানোর জন্য। তো এখন এই খুচরা খুচরা প্রকল্পে গুরুত্ব না দিয়ে বড় রকমের প্রকল্প নেওয়ার দিকে আমাদের ঝোঁক থাকবে। আর আরেকটি, আপনি যখন বলছেন যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, কিন্তু কর্মসংস্থান তৈরি হবে কেমন, তার কি কোনো একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ হ্যাঁ, করেছে? কর্মসংস্থান তৈরি হওয়ার জন্যই আমরা এই যে প্রবৃদ্ধির হারের উপর জোর দিচ্ছি। তার কারণ সাধারণভাবে বলা হয়, যেটাকে রুল অফ থাম, যে বাংলাদেশে 1% প্রবৃদ্ধি হওয়া মানে 2.5 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হওয়া। তো প্রবৃদ্ধির হারে আমরা জোর দিচ্ছি এই কর্মসংস্থান সৃষ্টির জন্য, এবং কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে সঙ্গে দারিদ্র্য কমে আসা। তো সেই জন্যই প্রবৃদ্ধি নিয়ে আমাদের এত উচ্চতর প্রবৃদ্ধি বা আরো বেশি প্রবৃদ্ধি নেওয়া আমাদের এত পরিকল্পনা বা এত আয়োজন বা এত বাস্তবায়ন। 7% তো বটে আমাদের করা যাবে এবং করব ইনশাল্লাহ। এবং 6% প্রবৃদ্ধি ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নয়নগামী 10টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। এমনকি 3টি প্রধান বেশি প্রবৃদ্ধিকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। আরেকটি বিষয়, শিক্ষার বিষয়ে বলছেন। আপনি বলছেন যে শিক্ষার জন্য গুরুত্ব দেওয়া হবে, মানব সম্পদ উন্নয়নে শিক্ষার একটা বড় ভূমিকা রাখে। শিক্ষার গুণগত মানের দিকে আসলে আমরা নজর দিচ্ছি কিনা? সংখ্যায় হয়তো অনেক ছেলে মেয়ে বা অনেক মানুষ পড়াশোনায় যুক্ত হচ্ছে, কিন্তু গুণগত মান নিয়ে প্রশ্ন মধ্যে থেকেই যাচ্ছে। এটা তো খুবই যৌক্তিক প্রশ্ন, এবং যারা একটু সচেতন সকলেই, এবং সচেতন না, শিল্প খাত যারা নিয়োগ দেন তারাও আজকে এই মানসম্পন্ন জনসম্পদ চাচ্ছেন। তো আমরা পরিমাণগতভাবে বাড়িয়েছি, বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে, আমরা টেকনিক্যাল ইনস্টিটিউট করেছি, নার্সিং ইনস্টিটিউট, মেরিন একাডেমি, টেক্সটাইল ইউনিভার্সিটি, তো এগুলো ব্যাপকভাবে করা হয়েছে। তো এখন সরকার নিজেও যথেষ্ট সচেতন। আপনি জানেন যে যদিও অনেকে সমালোচনা করেন যে প্রাইমারিতে পরীক্ষা, অষ্টম শ্রেণীর পরীক্ষা আসলে এটা হলো ব্যস্ত রাখা ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে, সমালোচনা থাকতেই পারে, আচ্ছা, সেটাই। বাট এটাও করা হয়েছে যাতে লেখাপড়া এদেরকে নিবিষ্ট রাখা এবং যায়, গুণগত মান যেন বৃদ্ধি গুণগত পায়। মানটা যেন বৃদ্ধি পায়। তো এটা একদিনের ব্যাপার নয়, গুণগত মানের বিষয়টা আমরা হ্যাঁ, টেক্সট বুক, শিক্ষকের কোয়ালিটি, এবং আমরা আশা করি সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে। ডক্টর শামসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মত ঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।